বউটাকে ভেবেছিলাম দেশি মুরগির বাচ্চার মতো হবে, কিন্তু না, এই তো দেখি পোল্ট্রি মুরগির বাচ্চার মতো। না, অভদ্র বউটা আর আমার নিয়ন্ত্রণ রাখতে দিল না। এবার আর তুর্য নিজেকে সংবরণ করলো না, ঘাড় ঘুরিয়ে আর একবার দেখে নিল আরুষকে। বোকা ছেলেটা এদিক ওদিক না তাকিয়ে দিব্যি এক ধানে গাড়ি চালিয়ে যাচ্ছে। তুর্য আরও সুযোগ পেল। বইয়ের সুঠল নরম কোমরখানে নিজের পুরুষালী হাত চালিয়ে খুব সাবধানে নিয়ে নিল বাহুবন্ধনে। এই প্রথম কোনো নারীকে এতটা কাছ থেকে এতটা গাঢ়ভাবে ছুঁয়েছে তুর্য। বিদেশে অনেক নারীদের সাথে ওঠা বসা থাকলেও বইয়ের কথা ভেবে সর্বদা নিজেকে নিরাপদ দূরত্বে রেখেছে। সে না রাখতে চাইলেও তার মনটা জোর করে রাখিয়েছে। আজ প্রথম বইয়ের এতটা নিকটে এসে নিজেকে কেমন ভীত লাগছে তার। কপালে বিন্দু বিন্দু ঘামের রেশ দেখা যাচ্ছে। একবার ভাবলো, না, আজ এই পর্যন্ত থাক, বাকিটা পরে বাড়িতে গিয়ে দেখা যাবে। কিন্তু মন মানছে না। পৃথার ঘুমন্ত মুখশ্রীটা খুব করে টানছে তুর্যকে। আমার মেয়েটার দিকে এগোতে গেলে হাঁটু কাঁপছে। কি একটা অবস্থা! শেষ পর্যন্ত হাঁটু দুটো তার সাথে বেইমানি করছে। জীবনে কত বড় বড় কাজ করলো, কত গুন্ডা মাস্তানকে মেরে শুয়ে দিল, তখন হাঁটু কাঁপলো না। আর এখন মুরগির বাচ্চার মতন একটা বউয়ের সাথে একটু উষ্ণ সময় কাটাতে এসে হাঁটু কাঁপছে। তুর্য রেগে গেল, হাঁটুর পানে তাকিয়ে বিড়বিড়িয়ে বলল, বজ্জাত হাঁটু, একবার বাড়িতে যাই, তোদের দুটোকেই কেটে পানিতে ভিজিয়ে রাখবো। বেয়াদব, কাপাকাপির আর জায়গা পাস না। থামলো তুর্য, গোল গোল চোখে নিজের হাঁটু দুটোর পানে তাকিয়ে বলল, এই তোরা আবার আমার পুরুষত্বের পানে আঙুল তোড়ার জন্য কাপাকাপি করছিস না তো? এসব কাপাকাপি তো মেয়েদের স্বভাব। ভাগ্যিস বউটা আমার জায়গায় নেই, নয়তো নির্ঘাত আমার পুরুষত্বের উপর প্রশ্ন তুলে জ্ঞান হারাতো। তুর্য ধাতস্থ করলো নিজেকে। জোরে জোরে কয়েকটা নিঃশ্বাস নিয়ে তাকালো বইয়ের মুখ পানে। মনের মধ্যে একটু সাহস জুগিয়ে আলতোভাবে নিজের কম্পমান ওষ্ঠজোড়া ছোঁয়ালো বইয়ের কপালে। ব্যাস, তুর্যের শরম ভেঙে গেল। আর একবার শরম ভাঙলে সে যে গরম হয়ে যায় তা জনগণের জানার কথা। এবার আর তুর্যের কাবাকাবি হলো না। হৃদয়ে বেশ উষ্ণ অনুভূতি নিয়ে একটু চোখে আলতোভাবে চুমু খেলো বইয়ের কোমল গালে দুখানায়, নাকের ডকায়, বন্ধ হওয়া চোখের পাপড়িতে। এরপর এরপর বাকি রয়েছে পৃথার ওই পদ্ম পাপড়ির ন্যায় গোলাপি কোমল ওষ্ঠজোড়া। এই ওষ্ঠের স্বাদ কেমন হবে? নিশ্চয়ই মিষ্টি, উষ্ণময়, অনুভূতিপূর্ণ হবে। এই প্রথম কোনো নারীর ওষ্ঠে চুমু খাবে তুর্য। দেহ মন শিহরণে অভিভূত হলো ছেলেটার। ঘোর লাগা দৃষ্টিতে তুর্য তাকালো পৃথার পানে। ধীরে ধীরে ঝুঁকে গেল মেয়েটার নরম ওষ্ঠ পানে। এই তো আর একটু হলেই তুর্যর ওষ্ঠের মিলন ঘটবে। তুর্য নিজের ওষ্ঠে বইয়ের নরম ওষ্ঠ ছোঁয়া পাবে। ঠিক তখনই তড়াক করে চোখ মিলে তাকালো পৃথা। তুর্যের এত নিকটের থেকে বিস্ময় হলো মুহূর্তেই। তুর্যও বিস্ময়ের চরম পর্যায়ে। এমন একটা মুহূর্তে মেয়েটার চোখ খুলতে হলো। আরেকটু ঘুমালে কি এমন হতো? দুজনেই চোখ বড় বড় করে তাকালো দুজনের পানে। ছিটকে দুই দিকে সরে গেল দুজনে। পৃথা তেতে উঠল, ঝাঁঝালো কণ্ঠে বলল, আপনি আপনি আমার ঘুমের সুযোগ নিচ্ছিলেন, ব্রিটিশ অসভ্য পুরুষ! তুর্য অপ্রস্তুত হলো। প্রথমবারের মতন বইয়ের একটু কাছাকাছি গিয়ে এখন কি না ঝাড়ি খেতে হবে? তবে সে নির্লজ্জ। আরুষ না থাকলে এসবে তার কিছুই আসতে যেত না। বইয়ের ঝাড়ি খেতে খেতেও টপার টপ বইয়ের গালে দুই চারটা চুমু বসিয়ে দিত। লজ্জা তো প্রথম চুমুতেই ভেঙে গেছে, কিন্তু এই বেটা আরুষের সম্মুখে বইয়ের ঝাড়ি খাওয়াটা দৃষ্টিকটু, এক প্রকার মান ইজ্জতের দফারফা। না, বয়সে ছোট ছোট বাচ্চা ছেলেদের সম্মুখে নিজের মান ইজ্জত এইভাবে হারানো যায় না। নিজের অপ্রস্তুত ভাবকে নিজের ভিতরেই দাফন করলো তুর্য। গলা উঁচিয়ে পৃথাকে বলল, আমি তোমার ঘুমের সুযোগ নিচ্ছিলাম নাকি তুমি আমার? ছি বউ, কেবল আইনিভাবে বিয়েটা সারলাম, একটু বাড়ি পর্যন্ত যেতে তো সময় দিবে, তা না গাড়ির মধ্যেই। এইটুকু দর্শ হলো না তোমার? কথাটা বলে তুর্য নিজের চোখে মুখে লজ্জালো ভাব ফুটিয়ে তুলল। লাজুক স্বরে বলল, ইস, আমার এখন লজ্জা লাগছে। এই মুখ আমি আরুষকে কিভাবে দেখাবো? পৃথা যেন আকাশ থেকে পড়ল। সে আবার কি করলো? সে তো ঘুমেছিল এতক্ষণ। পৃথা হতবাক সুরেই বলল, আমি কি করলাম? তাছাড়া আপনি আমার কাছাকাছি এসেছিলেন, আমি না। তুর্য তাকালো পৃথার পানে, নিজের সিটের দিকে ইশারা করে বলল, চেয়ে দেখো, আমি আমার সিটের সাথেই বসেছিলাম, তখন কিন্তু তুমি তোমার সিট থেকে সরে এসেছিলে। অর্থাৎ তুমি আমার দিকে এসেছো, আমি তোমার দিকে ততটা আগাইনি। এখন তুমিই বলো, কে কার কাছাকাছি গিয়েছিল?
পৃথা তাকালো নিজের অবস্থানের পানে, স্মরণে আনার চেষ্টা করলো তুর্যর থেকে ছিটকে সরে আসার আগে নিজের অবস্থানের কথা। বেশ গম্ভীর চিন্তা ভাবনায় সে খুঁজে পেল পৃথা নিজের সিট থেকে সরে গিয়েছিল, অর্থাৎ সে গিয়েছে তুর্যের কাছাকাছি। লজ্জা পেল পৃথা। ইস রে, সে ঘুমের মধ্যেই কিনা একজন পুরুষের নিকট এভাবে চলে গিয়েছিল। তুর্য তাকে কি ভাবলো? নিশ্চয়ই গায়ে পড়া মেয়ে। এলোমেলো দৃষ্টি ফেলল পৃথা, আমতা আমতা করে বলল, না মানে ঘুমের মধ্যে চলে গিয়েছিলাম বোধহয়। তুর্য ঠোঁট কামড়ে হাসলো, নিজেকে ভালো সাজিয়ে বলল, আরে এই বিষয়ে তোমাকে কৈফিয়ত দিতে হবে না কোনো, আমরাই তো। পৃথার কিছু বলল না, গাড়ির জানলার পানে মুখ করে তাকালো বাইরের দিকে। তুর্য স্বস্তির নিঃশ্বাস ফেলল। ভাগ্যিস পৃথার দিকে মাত্র একটুখানি চেপে বসেছিল, তারপর নিজের হাত বাড়িয়ে পৃথাকে তার সিট থেকে সরিয়ে নিজের দিকে টেনে এনেছিল। তাই তো মেয়েটাকে এভাবে চুপ করিয়ে দেওয়া গেল, নয়তো তার মতন একজন সুপুরুষের মান ইজ্জতের এখন দফা রফা হয়ে যেত। প্রায় শেষ রাত, ঢাকার মতন ব্যস্ত কোলাহলপূর্ণ শহরটাও নিস্তব্ধতায় ঘেরা এই মুহূর্তে। পুরো শহর যেন গম্ভীর ঘুমে নিমজ্জিত। তুর্যদের গাড়িটা মাত্র এসে থামলো চৌধুরী বাড়ির সম্মুখে। সময় ব্যয় না করে পৃথাকে নিয়ে দ্রুতই গাড়ি থেকে নেমে দাঁড়ালো তুর্য। পৃথা গোল গোল চোখে তাকালো তার সম্মুখে দাঁড়ানো বিশাল বিল্ডিংটার পানে। কারুকার্য খচিত বেশ শৌখিন বিল্ডিংটা। বাড়িটা দেখেই মেয়েটা আন্দাজ করে নিল তুর্যদের অর্থবিত্ত সম্পর্কে। পৃথাদের পরিবার বেশ সচ্ছল হলেও বর্তমানে তুর্যের মতন হয়তো এত নয়। মেয়েটার হৃদয়ে কেমন ভয় করা নাড়ল। বিয়েটা 7 বছর আগে হলেও শ্বশুরবাড়িতে তার আসা এই প্রথম। হয়তো 7 বছর আগে এই বাড়ির মানুষগুলোর সাথে পরিচয় ছিল তার, কিন্তু এখন সবাই অপরিচিত। এদের কার চেহারা কেমন ছিল তাও খুব একটা স্মরণে নেই পৃথার। মেয়েটা অভিমানে নিজের পরিবার তো ছেড়ে চলে এলো, কিন্তু এখন এই পরিবারের লোকেরা কেমন হবে? এত বছর পর তাকে মেনে নেবে তো, নাকি জীবনে নেমে আসবে নতুন কোনো যন্ত্রণা? পৃথার ভাবনার মধ্যেই তার এক হাত ধরল তুর্য। হয়তো বুঝলো সে পৃথার চিন্তা ভাবনা, ভরসা দিয়ে বলল, ভয় পেও না, চলো আমার সাথে। কথাটা বলে আর সময় ব্যয় করলো না তুর্য। পৃথার হাত টেনে নিয়ে এলো বাড়ির সদর দরজার সম্মুখে। আরও সে এসেছে তাদের পিছু পিছু। তুর্য নিজের হাত উঠিয়ে বাড়ির কলিং বেলটা চাপলো। 1 বার 2 বার 3 বার, না, কেউ খুলছে না। হয়তো গভীর নিদ্রায় মত্ত বাড়ির সবাই। তুর্য আর অপেক্ষা করলো না, পকেট থেকে নিজের মুঠো ফোনটা বের করে কল লাগালো কাউকে। কল করার সাথে সাথে শুধু এইটুকু বলল, তাড়াতাড়ি দরজা খোলো। মিনিট 2-এর মধ্যেই বন্ধ দরজাটা খুলে গেল। ওপাশ থেকে দেখা মিলল ঘুম জড়িত চোখে মুখের একজন যুবককে। বলিষ্ঠ দেহ, একখানা ধূসর বর্ণের টি শার্ট জড়িয়েছে আর পরনে 3/4 প্যান্ট, চুলগুলো উস্কো খুস্কো। মুখের আদল অনেকটা তুর্যের সাথে মিল রয়েছে, তবে ফর্সাটা তুর্যের থেকে একটু কম হবে নাই বা কেন? তুর্য তো এত বছর বিদেশে ছিল, আর এই ছেলে দেশে। ছেলেটা অবাক চোখে তাকিয়ে রয়েছে তুর্য এবং পৃথার পানে। তুর্য ভ্রু কুচকালো, কণ্ঠে কিঞ্চিত ক্রোধ নিয়ে বলল, তোমার দামড়ার মতো দেহটা নিয়ে দরজার সম্মুখ থেকে সরে দাঁড়াও, তৌফিক আমি ভেতরে ঢুকবো। ভাইয়ের কথায় টনক নড়ল তৌফিকের। নয়তো এত রাতে ভাইয়ের পাশে এক রমণীকে দেখেই নিজের হুঁশ খেয়াল হারিয়ে ফেলেছিল ছেলেটা। তৌফিক তড়ি ঘড়ি করে দরজার সম্মুখ থেকে সরে দাঁড়ালো। তুর্য সেদিকে একবার তাকিয়ে ঘাড় ঘুরিয়ে তাকালো পৃথার পানে। আদেশের সুরে বলল, আমি না আসা পর্যন্ত তুমি এখানে দাঁড়িয়ে থাকবে। কথাটা বলে তুর্য লম্বা লম্বা পা ফেলে গেল ভিতরের দিকে। একেবারে মা বাবার কক্ষের সম্মুখে গিয়ে পা থামালো তারা। এত রাতে যদিও মা বাবার কক্ষে এভাবে টোকা দিতে ইতস্তত লাগছে, তবু উপায় নেই। তুর্য আলতো টোকা দিল বন্ধ দরজায়। মৃদু স্বরে ডাকলো, মা, মা। ভিতর থেকে কোনো সারা শব্দ এলো না। এবার তুর্য একটু জোরেই টোকা দিল দরজায়, গলা বাড়িয়ে ডাকলো, মা, ও মা। এ পর্যায়ে দরজা খুললেন তাহমিনা বেগম। সম্মুখে এতদিন পর এত রাতে ছেলেকে দেখেও চমকালো না একটু, বরং বিরক্ত নিয়ে বললেন, কি হয়েছে? সারের মতো চেঁচাচ্ছ কেন? তুর্য চোখ ছোট ছোট করে তাকালো মায়ের পানে। কই, এতদিন পর বাড়িতে ফিরেছে মা, একটু আদর যত্ন করবে, জড়িয়ে ধরবে, কান্নাকাটি করে শার্ট ভেজাবেন তা নয়। আচ্ছা, এটা তার নিজের মা তো? মাঝে মাঝে সন্দেহ লাগে তুর্যর। সে যাই হোক, এখন এত কিছু ভাবার সময় নেই। ছেলেটা মায়ের পানে তাকিয়ে থমথমে কণ্ঠে বলল, রাজশাহী থেকে ফিরছি মাত্রই, সাথে তোমার। এইটুকু বলতেই তাকে থামিয়ে দিলেন তাহমিনা বেগম। কপাল কুঁচকে বললেন, এত রাতে ফেরার কি দরকার ছিল? কাল দিনে ফিরতে। আমি সজাগ থাকতাম, শুধু শুধু আমার কাঁচা ঘুমটা ভাঙতো না।
তুর্য সরু দৃষ্টিতে তাকালো মায়ের পানে। তার সন্দেহ গাঢ় হলো, এটা সত্যিই তার মা তো। পরক্ষণে তুর্যের হৃদয়ে কড়া নাড়ল, তাহমিনা বেগম তার মা হওয়ার সাথে সাথে ঘোষেটি বেগমের বংশধর তো। এর দ্বারা তো সব সম্ভব। সেই বহুকাল আগে ঘোষেটি বেগম নিজ পরিবারের সাথে বিশ্বাসঘাতকতা করে পুরো বঙ্গদেশকে পরাধীনতার শিকল পরিয়ে ইংরেজদের হাতে তুলে দিতে সাহায্য করেছিল। সে তুলনায় তার বংশধরেরা তো কিছুই করছে না। তুর্য সময় নিল না বেশি, থমথমে কণ্ঠে বলল, রাজশাহী থেকে তোমার বউকে যুদ্ধ করে নিয়ে এসেছি, বাইরে দাঁড় করে রেখেছি। বরণ করে ঘরে তুলে নেবে নাকি আমি ঘরে নিয়ে আসব। পরে কিন্তু আবার কান্নাকাটি করতে পারবে না যে নিজের প্রথম ছেলে বউকে একটু বরণ করতেও পারলাম না। তাহমিনা বেগমের চোখ বড় বড় হলো, অবিশ্বাস্য কণ্ঠে বলল, সত্যি তুই পৃথাকে নিয়ে এসেছিস? তুর্য উপর নিচ মাথা নাড়ালো, মুখে বলল, হ্যাঁ। তাহমিনা বেগম যেন লাফিয়ে উঠলেন। চোখ মুখে তার ঘুমু ঘুমু ভাবটা কেটে গেল এক মুহূর্তে। খুশিতে গদগদ হয়ে বললেন, এই না হলে আমার ছেলে। এই প্রথম আমার মনে হচ্ছে তুই একটা কাজের কাজ করেছিস, নয়তো সর্বদা যত সব অকাজ করে বেড়াস। তুর্যের চোখ ছোট ছোট হলো। তার মা তার প্রশংসা করলো নাকি অপমান করলো বোধগম্য হলো না ঠিক। তুর্য থমথমে কণ্ঠে বলল, তোমার বৌমাকে অনেকক্ষণ ধরে দাঁড় করে রেখেছিলাম মা। তাহমিনা বেগমের চোখ মুখ গম্ভীর হলো। ছেলেকে কপট রাগ দেখিয়ে বললেন, আগে বলবি না? রাজশাহী থেকে কল করে বললি না কেন তুই পৃথাকে নিয়ে আসছিস, বেয়াদব? কথাটা বলেন থামলেন তাহমিনা বেগম। হন্তদন্ত হয়ে ছুটলেন পিঠার পানে। ব্যস্ত কণ্ঠে বললেন, ইস, মেয়েটা কতক্ষণ ধরে বাইরে দাঁড়িয়ে রয়েছে, নিশ্চয়ই পা ব্যথা করছে। মায়ের এহেন কথায় তুর্য অবাক না হয়ে পারল না। বেচারা এতদিন পর বাড়িতে ফিরল, সেদিকে বিন্দু পরিমাণ ভ্রুক্ষেপ নেই তার মায়ের। অথচ পুত্রবধূর জন্য দরদের শেষ নেই। একদম লাফিয়ে চলে গেল পুত্রবধূর নিকট। তার ছেলে না থাকলে ছেলের বউটা আসতো কোথা থেকে? তুর্য মায়ের পিছু পিছু ছুটল, ঠোঁট উল্টে বলল, আমারও পা ব্যথা করছে মা, এতটা পথ জার্নি করে এসেছি, শরীরটাও ক্লান্ত বেশ। তাহমিনা বেগম মুখ পাকিয়ে বললেন, তোকে এত রাতে ফিরতে বলেছে কে? কাল সকালে ধীরে ঠান্ডায় ফিরতি। এখন শরীর ক্লান্ত লাগলে রুমে গিয়ে মটকা মেরে পড়ে থাক, জ্বালাস না আমাকে। তুর্য দাঁড়িয়ে পড়ল, বিড়বিড়িয়ে বলল, ঘসিটি বেগমের প্রধান বংশধর। তাহমিনা বেগম ব্যস্ত ভঙ্গিতে পা রাখলেন বসার কক্ষে। এক পলক তাকালেন পৃথার পানে। মেয়েটা ঘোমটা মাথায় নিচের দিকে তাকিয়ে রয়েছে। এতদিন পর পৃথাকে দেখে হৃদয়ে প্রশান্তি অনুভব করলেন তিনি। উৎফুল্ল হয়ে ডাকলেন বাড়ির সবাইকে। গলা উঁচিয়ে বললেন, কই সব তোমরা, দেখে যাও, আমার বৌমা ফিরে এসেছে। খানিক সময়ের মধ্যেই তাহমিনা বেগম হাঁককে ডাকে ঘুম ছেড়ে সবাই জড়ো হলো বসার কক্ষে। সবার দৃষ্টি নিবদ্ধ হলো সদর দরজায় দাঁড়ানো কালো শাড়ি পরিহিত রমণীর পানে। তাহমিনা বেগম দেরি করলেন না, যাদের সাথে নিয়ে ছুটলেন বরণ ডালা সাজাতে। তার এত শখের পুত্রবধূ আজ এত বছর পরে বাড়ির চৌখাটে পা দিয়েছে, তাকে কি আর বরণ না করে ঘরে তোলা যায় নাকি? ঘরে যা যা ছিল তা দ্বারাই অল্প সময়ের মধ্যে বরণ সাজিয়ে নিল বাড়ির মহিলাগণ। অতঃপর ছুটে এলেন আবার বসার কক্ষে। তাহমিনা বেগম হাতে বরণ ডালা নিয়ে এগিয়ে দাঁড়ালেন পৃথার মুখোমুখি। হাসি মুখে বরণ করতে শুরু করলেন শখের পুত্রবধূকে। শুধুমাত্র তিনি একা নন, তুর্যের চাচিরাও এই শেষ রাতে উঠে বরণ করে নিলেন পৃথাকে। মেয়েটা অবাক চোখে দেখছে সবাইকে। সে ভাবতেই পারেনি এতটা সহজ সবাই তাকে আপন করে নেবে। এই শেষ রাতে উঠে হুলুস্থুলুদ বাঁধিয়ে বরণ করে নেবে তাকে। একটু আগে পৃথার মনে জন্মানো ভয়টা উবে গেল, কিছুটা হলেও স্বস্তি পেল মেয়েটা। বরণ শেষ হতেই তাহমিনা বেগম যেন হামলে পড়লেন পৃথার উপরে। নিজের সাথে জড়িয়ে নিয়ে বললেন, কত বড় হয়ে গিয়েছে মেয়েটা, সে কবে দেখেছিলাম তোকে। কথাটা বলে আবার পৃথাকে ছেড়ে দাঁড়ালেন তাহমিনা বেগম। মেয়েটার এক গালে হাত রেখে অনুতাপের সুরে বললেন, এতদিন ধরে প্রতিটা দিন আমি গুমড়ে মরেছি, ভেবেছি আমার ভুলের জন্য তোর জীবনটা হয়তো নষ্ট করে দিয়েছে, হয়তো তোর সাথে অন্যায় করেছি আমরা। থামলেন তাহমিনা বেগম, একটু স্বস্তি নিয়ে বললেন, যাক, দেরিতে হলেও আমার ছেলেটা সুবুদ্ধি হয়েছে একটু, তোকে আমার বাড়িতে ফিরে নিয়ে এসেছে। তাহমিনা বেগমের কথা শেষ হতে না হতেই পিছন থেকে শোনা গেল মোজাফফেল চৌধুরীর কণ্ঠস্বর। গমগমে কণ্ঠে তিনি বললেন, মেয়েটা কি দরজার সম্মুখে দাঁড় করিয়ে রাখবে নাকি? এমনি কতটা পথ জার্নি করে এসেছে ওরা। স্বামীর কথায় টনক নড়ল তাহমিনা বেগমের। কপালে হাত দিয়ে বললেন, দেখেছিস,
তোকে এতদিন পর কাছে পেয়ে আমি সবকিছু ভুলেই বসেছিলাম। থামলেন তাহমিনা বেগম। পৃথার দিক থেকে দৃষ্টি সরিয়ে তাকালেন তুর্যের মেজ কাকার মেয়ে ইরার পানে। আদেশের সুরে বললেন, তোর ভাবিকে তোর রুমে নিয়ে যা তো ইরা। মেয়েটা কতটা পথ জার্নি করে এসেছে, ওর এখন ফ্রেশ হয়ে বিশ্রাম নেওয়া প্রয়োজন। মায়ের কথায় ভ্রুদয় কুঁচকে এলো তুর্যর। তার এত বড় একটা রুম থাকতে তার বউ ফ্রেশ হয়ে বিশ্রাম নিতে ইরার রুমে কেন যাবে? তুর্য চোখ ছোট ছোট করে তাকালো মায়ের পানে। সন্ধিহান কণ্ঠে প্রশ্ন করলো, আমার রুম থাকতে আমার বউ বিশ্রাম নিতে এটার রুমে কেন যাবে? তাহমিনা বেগম ঘাড় বাঁকিয়ে তাকালেন ছেলের পানে। স্বাভাবিক কণ্ঠেই বললেন, কারণ ও তোমার সাথে তোমার রুমে থাকবে না। প্রথমত তুমি বিয়ের আসরে ওকে ত্যাগ করেছিলে, এটা তুমি ভুলে গেলেও আমি ভুলিনি। আর দ্বিতীয়ত ওর এখনো 18 বছর হয়নি, তাই তোমরা আপাতত আলাদাই থাকবে। তুর্য হতবাক হয়ে পড়ল মায়ের কথায়। এসব কি বলছে তার মা? সে পৃথার সাথে থাকতে পারবে না? এত বছর এত অপেক্ষার পর বউকে কাছে পেয়েও বউয়ের থেকে আলাদা থাকতে হবে? 18 বছরের অপেক্ষা করতে হবে? না, এরা আর ভালো হতে দিল না তুর্যকে। রাজশাহী থেকে ফেরার পথে ছেলেটা বেশ সময় নিয়ে ভেবেছিল বউ নিয়ে বাড়ি ফিরেই ভালো হয়ে যাবে সে। এতদিন একা থাকলেও এখন বউ নিয়ে ফিরছে। একটা ভার্তিকতার ব্যাপার স্যাপারও তো আছে, কিন্তু না, এই পরিবারের মানুষগুলোর জন্য আর ভালো হওয়া হলো না তুর্যের। ছেলেটা উঠে দাঁড়ালো। মায়ের কথার বিরোধিতা করে সে বলল, অসম্ভব। এত যুদ্ধ করে বউ নিয়ে এসেছি আলাদা থাকার জন্য নাকি? আমি আমার বউ ছাড়া এক মুহূর্তের জন্যও একা থাকতে পারবো না। পিতা ভরকালো, হতবাক নয়নে তাকালো তুর্যের পানে। বাড়িতে বাবা মা ভাই বোন চাচা চাচি এতগুলো লোকের সম্মুখে মানুষটা কেমন নির্লজ্জ ন্যায় অকপট বলল বউ ছাড়া থাকতে পারবে না। তুর্য লজ্জা না লাগলেও পৃথার লজ্জা লাগলো ভীষণ। চিৎকার করে বলতে ইচ্ছা হলো, চুপ করুন নির্লজ্জ পুরুষ মানুষ। বাবা মা চাচা চাচিকে তো একটু তোয়াক্কা করুন। কিন্তু আফসোস পৃথার এমন কিছু বলতে পারল না। আজ এত বছরে প্রথম এই বাড়িতে এসে, তাও নতুন বউ হিসাবে। এখনই এসব কথা বলা মোটেও শোভা পায় না তার। পৃথা নিজের লজ্জা নিজেই নতমস্তক বসে রইল। তাহমিনা বেগমও ছেলের এহেন বিলাজ কথায় আশ্চর্য হলেন ভীষণ। তার ছেলে আগে তো এতটা বেলাজ ছিল না। বিদেশ থেকে ফিরে আসার দিন আর আজ এই দুদিনেই ছেলের নির্লজ্জ ধাঁচের কথায় বিরক্ত তিনি। তাহমিনা বেগম কপাল কুঁচকে তাকালেন ছেলের পানে, বিরক্তি নিয়ে বললেন, এসব কথা বিয়ের আসর ছেড়ে যাওয়ার সময় মনে ছিল না তোমার? এখন এসব নির্লজ্জ ধাঁচের কথা বন্ধ করে নিজের রুমে যাও, ঝামেলা করো না। তুর্য তাকালো মায়ের পানে, দাঁতে দাঁত চেপে বলল, আমি মোটেও ঝামেলা করছি না মা, ঝামেলা করছো তুমি। এতদিন ধরে অপেক্ষা করে ওই রাজাকার জনগোষ্ঠীর সাথে যুদ্ধ করে বউকে নিয়ে এসেছি, কি আলাদা থাকার জন্য নাকি? তাহমিনা বেগম তেতে উঠলেন, ধমকের সুরে বললেন, তুর্য। তুর্য ততটা পাত্তা দিল না মায়ের ধমককে। সে তাকালো বাবার পানে, হুমকি দিয়ে বলল, বাবা তোমার বউকে বারণ করো। তোমার বউ আর একটা বার যদি আমার বউকে আমার থেকে আলাদা করার চেষ্টা করে, তবে আমিও কিন্তু তোমাকে তোমার বউ থেকে আলাদা করে দেব। মোজাফফর হক কেসে উঠলেন ছেলের কথায়। বাড়ির সবাই ঠোঁট টিপে হাসছে মা ছেলের কাণ্ডে। যেমন মা তেমন তার ছেলে, দুজনের কেউ কারোর থেকে কম যায় না। কিন্তু এর মাঝখানে ফেসে গেলেন মোজাফফর হক। লোকটা হাঁসফাঁস করে উঠলেন। সে ঠিক জানে ছেলে তার এক কথার মানুষ। ছেলে যখন বলেছে পৃথার সাথে তাকে থাকতে না দিলে সেও তাহমিনা বেগমের থেকেও তাকে আলাদা করে দেবে, তার মানে করবেই করবে। শেষে কিনা এই বুড়ো বয়সে তাকে বউ ছাড়া হতে হবে। মোজাফফর হক তাকালেন স্ত্রীর পানে, আমতা আমতা করে বললেন, বলছিলাম কি তাহমিনা? ব্যাস এটুকু বলে থামতে হলো তাকে। তাহমিনা বেগম জ্বলে উঠলেন, ঝাঁঝালো কণ্ঠে বললেন, একদম ছেলের হয়ে সুপারিশ করবে না আমার কাছে। আমি যখন বলেছি ওরা আলাদা থাকবে। তুর্যও তেতে গেল, ক্রোধনিত কণ্ঠে বলল, 7 বছর পর দেশে ফিরেছিলাম, বউয়ের খোঁজ করছি, তোমার কাছে বারবার জিজ্ঞাসা করছি আমার বউয়ের কথা। একটা মানুষ আমাকে সাহায্য করেনি। এখন যখন নিজের যোগ্যতায় খুঁজতে খুঁজতে বউকে পেয়েছি, তখন উঠে পড়ে লেগেছো আমাকে বউয়ের থেকে আলাদা করতে। তা তো আমি হতে দেব না। তাহমিনা বেগম তেতে উঠলেন, তুর্যকে শাসিয়ে বললেন, তুমি কিন্তু এখন বাড়াবাড়ি করছো তুর্য। আর তাছাড়া আমি তো তোমাকে তোমার বউয়ের সাথে সারা জীবনের জন্য আলাদা করতে বলিনি। ওর 18 বছর হোক, তারপর না হয় একসাথে থাকবে। আর তো মাত্র কয়েকটা দিন। তুর্যের মেজাজ গরম হলো। 10 বছর বয়সে মেয়েটাকে জোর করে বিয়ে দিয়ে এখন একটা নাটক শুরু করেছে সবাই মিলে। 10 বছরের একটা মেয়েকে 20 বছরের এক যুবকের সাথে বিয়ে দিতে এদের কারোর বিবেকে বাঁধেনি।
এখন 17 বছরের একটা মেয়েকে তার স্বামীর কক্ষে পাঠানোতে বিবেকে বাজছে। 18 বছর না হলে স্বামীর সাথে থাকা যাবে না, অথচ 10 বছরের মেয়েকে জোর করে বিয়ে দেওয়া যাবে। কি অমায়িক যুক্তি এদের। আচ্ছা, তখন যদি তুর্য বিয়ের আসর ছেড়ে বিদেশে না যেত, পৃথার সাথে থাকতে চাইতো, তখন কি করতো এরা? একজন 10 বছরের মেয়ে কোনো শারীরিক চাহিদা নাই থাকতে পারে, কিন্তু একজন 20 বছরের যুবকের শারীরিক চাহিদা অবশ্যই ছিল। নিজেকে বিবাহিত জেনেও সে যদি তখন নিজের শারীরিক চাহিদা নিয়ন্ত্রণ না করতে পারত, তখন কি হতো? নিশ্চয়ই ভুগতে হতো এই ছোট্ট মেয়েটাকে। তুর্য ক্রোধে দিশাহারা হলো, শক্ত কণ্ঠে বলল, আমার বউ আমার সাথে আমার কক্ষেই থাকবে, দেখি কে আটকায়। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।